জাতীয় ঐক্যের কথা বলেছেন, এই সময় ঐক্য এবং সংহতির যে বড় প্রয়োজন আমরা জানি যে যেটি বলা হচ্ছে, পাকিস্তান ভারত যুদ্ধ বাংলাদেশে তার কি প্রভাব রাজনীতিতে, বা ঐক্যটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাতে চাচ্ছি এসএটিভির কর্তৃপক্ষ এবং আমার সহ আলোচক যিনি রয়েছেন, অত্যন্ত বিচক্ষণ একজন আলোচক। তো আমি বলবো যে পাক ভারত যে উত্তেজনাটা চলছে, আমার সহ আলোচক যথার্থই বলেছেন যে এটা অল আউট যুদ্ধে যাওয়ার সম্ভাবনা এজন্যই কম, কারণ দুই দেশই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার। তারা দুজনেই একটু ডেটারেন্ট ব্যবস্থা তৈরি করে রেখেছেন এবং প্রায় আমরা দেখতে পাই যে ইন্ডিয়া পাকিস্তান সীমান্তে এই ধরনের ঘটনা 2-1 বছর পরপরই ঘটে এবং তখন একটা পাল্টা জবাব দেওয়ার বিষয়ও থাকে। আর এর সাথে কিন্তু দুই দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ও রয়েছে, কারণ প্রত্যেকটি দেশেরই সরকার তার জনগণের কাছে তার একটা প্রমাণ করার রয়েছে যে তারা তাদের দেশে যে আগ্রাসন চালানো হচ্ছে বা তাদের বর্ডারে, সেটার বিপরীতে তারা কি ধরনের অ্যাকশন নিয়েছে। তারপরেও আমি বলবো যে বর্তমানে পৃথিবীর যে আমরা বিভিন্ন জায়গায় যে যুদ্ধের যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি, সেটা আপনি ফিলিস্তিনে বলেন, ইউক্রেনে বলেন, মিয়ানমারে বলেন, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একেবারে যে সেফ জোনে রয়েছি তা নয়, আমরা একটা ভালনারেবল জোনে রয়েছি। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের বড় ধরনের সংঘাতের প্রভাব তো ডেফিনেটলি অবশ্যই আমাদের দেশে এসে পড়বে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের জাতীয় ঐক্য তথা জনগণের মাঝে ঐক্য, এর বিকল্প কিছু নাই। এটাই আমাদের সবচাইতে বড় শক্তি, যে আমরা বাংলাদেশের জনগণ সম্মিলিতভাবে যে কোনো বহির্শত্রুকে বা বিশ্বের কোনো আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করব এবং আমাদের জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেব। আপনি বলেছেন যে করিডোরের বিষয়টা, এই বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গিয়েছে, তবে আমি যেটা বলতে চাই যে এই করিডোরটা বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর, বাট আর কি যাবে এই হিউম্যানিটেরিয়ান করিডোরের মধ্যে দিয়ে? কিন্তু অনেক ধরনেরই অন্য আপনার ধরনের পাচার হতে পারে, সেখানে অস্ত্র পাচার হতে পারে, নানা ধরনের বিষয় থাকতে পারে। এই ধরনের ঝুঁকি কি বাংলাদেশ এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারে কিনা, এটা একটা বিষয়। কারণ আপনারা জানেন যে বেশি দিন হয় নাই আমরা পতিত স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু সে কিন্তু পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগ এমন একটা দল, কোনোদিনও এরা বাংলাদেশের দল না, এরা বাংলাদেশের দল হিসেবে বিবেচিত হতে পারে না। সেটা তাদের অতীত কর্মকাণ্ড এবং তাদের যে ফরেন পলিসি সেটা স্পষ্টতই বলে দেয় যে তারা বাংলাদেশের বিপক্ষে আজীবন কাজ করে গিয়েছে। অতএব এরকম একটি শক্তি যখন পাশের দেশেই হারবার্ড হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে আলটিমেটলি জাতীয় ঐক্য ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। আমাদের প্রথমে এটাই চিন্তা করতে হবে, তার পরবর্তীতে আমরা নিজেদের মধ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মত পার্থক্য থাকবে, আমরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে, নির্বাচনের মাধ্যমে বা অন্য সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো আমরা নিরসন করব। আপনি ঝুঁকির কথা বলছিলেন, বিশেষ করে মিয়ানমারের সঙ্গে যে করিডোরের কথা বলা হচ্ছে, সেখানে তো রাখাইনরা সেটি দখল করে, রাখাইনে যে আরাকান আর্মি তাদের দখলে আছে, কিন্তু সরকারে আছে আবার জান্তার সরকার। সেখানে বাংলাদেশের ঝুঁকি মানে অন্য সময়ের চেয়ে বেশি কিনা? দেশের ঝুঁকিটা এই কারণে, এখানে তাহলে আপনার আরও অতীতের দিকে একটু তাকাতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে একটা দ্বিতীয় জিউইশ স্টেট করার পরিকল্পনা আজকে থেকে না, বহু আগে থেকেই কিন্তু এরকম একটি পরিকল্পনা ইসরায়েলের সরকারের রয়েছে এবং মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ইসরায়েলি দেশটি আমাদের এখানকার মুক্তিযুদ্ধে তারা হস্তক্ষেপ করেছে বিভিন্নভাবে। সেইটাতে আমি বিস্তারিত আলোচনায় যাব না, সেটা অনেক দীর্ঘ ইতিহাসের বিষয়। এবং এখানে আপনারা জানেন যে বানি মানেসাই দুটি যে কুকি চীনের দুটি ট্রাইব, তারা নিজেদেরকে জুইশ লস্ট ট্রাইব হিসেবে দাবি করছে এবং সেখানে এই ধরনের একটা পরিকল্পনা কিন্তু রয়েছে যেখানে একটা জুইশ স্টেট করা, পাশাপাশি এখানে একটা খ্রিস্টান স্টেট করারও কিন্তু পরিকল্পনা রয়েছে, যেখানে আমাদের সরাসরি হিল ট্র্যাক্টসের 3টা জেলা কিন্তু এফেক্টেড হতে পারে এবং এইটার মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট যেটা, সেখানে বলা হচ্ছে থাইল্যান্ড এবং বাংলাদেশকে ব্যবহার করে একটা ইন্ডিপেন্ডেন্ট বার্মা স্টেটকে প্রতিষ্ঠিত করা হবে, এটা একটা অ্যাক্ট হিসেবে ইতিমধ্যে পাশ হয়েছে। অতএব এখানে তো অবশ্যই আমাদের ঝুঁকি রয়েছে, নানা ধরনের এখানে
আপনার চীন খুব বেশি দূরে নয় আমাদের থেকে, বলা যায় এক প্রকার বর্ডার বলা যায়। এখানে ইন্ডিয়া রয়েছে, তার 7 সিস্টার্স রয়েছে, ইউএসের যে আইপিএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেটার সাথে মানে সব মিলিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ভৌগোলিকভাবে অবস্থান করছি। এসব বিষয়ে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশে যে এত বড় একটা সিদ্ধান্ত বা এই বিষয় নিতে যাচ্ছে, সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই একটা খোলামেলা আলোচনার প্রয়োজন ছিল। আপনার দল এরই মধ্যে বলেছেন যে এই সিদ্ধান্তটা আসলে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এই সিদ্ধান্তটা জনগণের নিতে হবে, এবং জনগণ কিভাবে নিবে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তো সেটি তো এখন অনুপস্থিত। অতএব আমি মনে করি যে এই ধরনের পদক্ষেপ আসলে অবশ্যই এখানে অপোজ হবে, বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে অপোজ করবে, আমরাও অপোজ করব সঙ্গত কারণেই। কারণ আমরা এখানে অনেকগুলো আশঙ্কা এবং ঝুঁকি তৈরির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে কয়েকটি বিভিন্ন থিওরি, অল্টারনেটিভ থিওরি নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ পৃথিবীর যে শক্তিশালী রাষ্ট্রগুলো তারা এখানে কাজ করে আসছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তো এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং আমার মনে হয় না যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়া উচিত, এবং এটি আমি মনে করি। এই অঞ্চলকে ঘিরে ভূ রাজনীতিতে আপনি কি মনে হয় যে পরাশক্তিগুলোর কোনো হিডেন এজেন্ডা বাস্তবায়নের কোনো প্রবণতা আসলে আমরা দেখতে পাচ্ছি? এটা তো নিঃসন্দেহে হিডেন এবং ওপেন এজেন্ডা দুটি রয়েছে। আমি ইতিমধ্যে বলেছি যে এখানে যেমন ফ্রি ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, সেটা একটা বিষয় যেমন রয়েছে, পাশাপাশি চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই দুটো কিন্তু আরও বহু বছর যাবতই একটা মুখোমুখি অবস্থানে দুইটা পলিসি রয়েছে। আপনারা দেখেছেন যে রাখাইন স্টেটে সেখানে ইন্ডিয়ারও সেখানে ইন্টারেস্ট রয়েছে, চায়নারও সেখানে ইন্টারেস্ট রয়েছে। সেখানে কালাদান প্রজেক্ট নামে একটা প্রজেক্ট রয়েছে, সেখানে ইন্ডিয়া বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে এখন, যেটা অলমোস্ট তাদের হাত ছাড়া হওয়ার পথক্রমে। কারণ যেহেতু তাদের 7 সিস্টার্সে সরাসরি কোনো সমুদ্রপথ বা সমুদ্র বন্দর নাই, তারা হয়তো বা সেই একটা রুটকে বেছে নিয়েছিল। এবং আমি মনে করি যে হাসিনা সরকারের আমলে চট্টগ্রাম পোর্টকে দিয়েই দেওয়া হয়েছিল এক প্রকার, যে 7 সিস্টার্সের পারপাস সার্ভ করার জন্য। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে, জড়িত রয়েছে, এর জন্য আমাদেরকে খুব কেয়ারফুলি আমাদের ফরেন পলিসি ট্রিট করতে হবে। আমি কিন্তু ফরেন পলিসির কোনো এক্সপার্ট না, আমি একজন অতীব সাধারণ মানুষ। আমি সব কিছু বিবেচনা করে মনে করছি, যেহেতু পৃথিবীতে এখন একটা অস্থিতিশীল অবস্থা বিরাজমান রয়েছে, বহু জায়গায় যুদ্ধ বেঁধে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরকে খুব সতর্কভাবে। এ কারণে কি আপনারা ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে মনে হয় যে ডিসেম্বরের পরে গেলে দেশের অবস্থা হয়তো স্বাভাবিক অবস্থায় থাকবে না, বা ডিসেম্বরের আগে নির্বাচন হলে? ডিসেম্বরের পরে কেন বলছি, কারণ আপনি দেখেন ডিসেম্বর থেকে জুন বা যেটি বলা হচ্ছে, ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্ট উইক নর্মালি এই সময়টাতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে কিন্তু আপনি দেখবেন যে সেখানে রমাদান রয়েছে, আমাদের কোরবানির ঈদ রয়েছে, এবং একটা আবহাওয়ার বিষয় রয়েছে। আপনি জুন জুলাই মাসে আপনি এই তীব্র তাপদাহে এবং সেখানে বন্যা হয়, কিভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে? সেখানে তো এটা কষ্টকর হয়ে যাবে। আমরা তো প্রতি বছরই এই বন্যার সিজনে আমরা নিজেরাও, আপনারাও নিশ্চয়ই যান বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় গিয়ে আমরা সেখানে বন্যার্তদের পাশে দাঁড়াই। তো আমরা সেটি করব না নির্বাচন করব? এই জন্যই আমরা বলছি যে যখনই ওই বিষয়টিকে টানা হচ্ছে, আমাদের মনে একটা সন্দেহ আসছে, এবং এটা আমি অমূলক মনে করি না। কারণ খুব স্পেসিফাই করেই তো বলে দেওয়া যাচ্ছে যে ডিসেম্বর ইজ দ্য রাইট টাইম ফর ইলেকশন, কিন্তু তখন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে একটা স্ট্যাটাসে মাননীয় চিফ অ্যাডভাইজার ওনার স্ট্যাটাসে বলেছেন, পরবর্তীতে সেটা কারেকশন করা হয়েছে। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন আসছে, এখানে কি সরকারের ভিতরে আরেকটি সরকার রয়েছে কিনা যারা ইনফ্লুয়েন্স করছে এই বিষয়গুলোকে? তো এইসব তো থাকবেই। এখন আমরা দেখা যাক কি হয়। আমরা আমাদের দাবি জানিয়ে আসছি, জনগণই সিদ্ধান্ত নেবে যে কি হবে।